জামাতের কোনো নারী সেই সংগঠনের প্রধান হতে পারবেন না, এটা অবশ্য আমি খুব সুস্পষ্টভাবে বলেছি। আপনাদের নিজেদের মধ্যেই গলদ রয়েছে। আপনারা যদি কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নাহরিন ইসলাম ওনার নাম, তাকে একটি চিঠি পাঠানো হয়েছে, গোপন চিঠি। এখানে আমার পাশে বসে আছেন, রাজশাহী থেকে এসছেন, নির্যাতিত জামাত শিবিরের দ্বারা কী করতে চান আর দেশটাকে কোথায় নিয়ে যেতে চান এ ব্যাপারে তারা নিজেরাই কনফিউজড। কিন্তু হয়তো তাদের নিজেদের ভিতরে কোনো গোপন পরিকল্পনা রয়েছে, কোনো মাস্টার প্ল্যান রয়েছে, যেটি তারা বাস্তবায়ন করার জন্যই ইচ্ছাকৃতভাবে কনফিউশন তৈরি করছেন, সংশয় তৈরি করছেন জনমনে। একবার সেই রাজনৈতিক দলটির প্রধান আমির তিনি বলেছেন যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবেন তারা ক্ষমতায় যেতে পারলে। আবার আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে দেখছি যে তিনি বলছেন না, এই ধরনের কথা আমরা বলিনি, আমি অন্যভাবে বলেছি। এই যে দ্বিচারিতা, এটি বিস্মিত করছে, এটা জনগণের মধ্যে এক ধরনের সংশয় তৈরি করছে, মানুষকে বিভ্রান্তি তৈরি করছে। এখানে কর্মক্ষেত্রে বিশেষ করে যে সেক্টরে নারীর সংখ্যা বেশি, প্রায় 50%, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, তাদের প্রথম কথাই যদি ঠিক থাকে তাহলে ওই কথার পরিপ্রেক্ষিতে তারা দিয়েছিলেন যে সন্তান লালন পালন ইত্যাদির কারণে নারীদের সময় দিতে হয়। তাহলে আজকে আমাদের প্রধান যে রপ্তানি আয় গার্মেন্টস সেক্টর, সেই গার্মেন্টস সেক্টরে নারীরা নিয়োজিত রয়েছেন প্রায় 50%। তারা কি করবেন? তারা কিভাবে এই সেক্টরে যে অবদান রাখছেন, পরিশ্রম করে এই সেক্টরকে এমন একটি ভায়াবল করেছেন যে আমাদের একটা বিপুল রপ্তানি আয় হয় এই সেক্টর দিয়ে। আর সন্তান লালন পালনের দায় কি শুধুমাত্র আজকের এই যুগে শুধুমাত্র কি মায়ের, নারীদের? সন্তান লালন পালনে কি পুরুষের কোনো দায়িত্ব নেই? পুরুষ কি সেই দায়িত্ব কিছু শেয়ার করতে পারে না? সভ্যতার এই যুগে সমাজ প্রগতি যখন এগিয়ে যাচ্ছে, তখন এই কথা বলে আপনারা এই সমাজটাকে কোথায় নিয়ে যেতে চান, কোন পর্যায়ে নিয়ে যেতে চান? আবার এখন তাদের আমির বলছেন যে না, এই কথা আমি বলিনি। আল জাজিরা সুস্পষ্টভাবে এখানে এসছেন। তাহলে নারীর যে অধিকার, আমাদের এখন যে সংবিধান, এর মধ্যেও আছে যে শেখ হাসিনা এটাকে এত কাটাছেঁড়া করেছে, তার নিজের মতো স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কায়েমের পরেও যতটুকু অধিকারের যে কথাটি আছে, সেখানে মানুষের নাগরিক অধিকার নিয়ে সংবিধানে তাদের মৌলিক অধিকারের যে নিশ্চিত করা দরকার সে কথাটি রয়েছে। তাহলে কি সেটি থাকবে না আপনারা ক্ষমতায় আসলে? এই অধিকারগুলো আরও বাড়ানোর জন্য নারী পুরুষ ভেদে প্রত্যেকেরই মানুষের তাদের অধিকার আরও নিশ্চিত করার জন্য যে কথাগুলো এই গণতান্ত্রিক আন্দোলনে আমরা সবাই বলেছি, তাহলে সেটার কি কোনো মূল্য থাকবে না? যেখানে তাদের একজন নেতা স্বয়ং আমিরের উপস্থিতিতে বলেছেন যে পার্লামেন্টে ইসলামী আইন দিয়ে চলতে হবে। এটাও আপনি সাংবাদিকের সামনে বলেছেন আমির যে এটা তার ব্যক্তিগত বিষয়, এখানে আমার কোনো কাটিয়ে গেছেন আর কি, আমার এই বিষয়ে কোনো মতামত নয়, তবে আমি মনে করি যে না, এইভাবে আমি এটার সাথে একমত নই, উনি বলেছেন, ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন আর কি, নানা করে কথাটা দাঁড়ায় এরকম যে আমি এই ব্যাপারে এখনো একমত নই। তো আপনার উপস্থিতিতে বলেছেন।
এই যদি ঘটনা হয় তাহলে আপনারা মানে রাজনীতি এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে এখনও যে কথাগুলো বলছেন সেখানে আপনারা নিজেরাই কোনো সুচিন্তিত একটি সিদ্ধান্তের কথা বলছেন না, বরং আপনারা আপনাদের পাতে ঝোল ঢালার জন্য যা কিছু করা দরকার সেই কাজগুলোই আপনারা করার চেষ্টা করছেন। এখানে সুস্পষ্টভাবে নারীর যে অধিকার নিশ্চিত করা সেটাও কিন্তু ওই ইন্টারভিউতেও বেরিয়ে আসেনি, কারণ জামাতের কোনো নারী সেই সংগঠনের প্রধান হতে পারবেন না, এটা অবশ্য আমি খুব সুস্পষ্টভাবে বলেছি। হয়তো সংসদ সদস্য হতে পারবেন, সব কিছু হতে পারবেন, কিন্তু প্রধান পদে যেতে পারবে না। অথচ বাংলাদেশের একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার প্রধান ছিলেন একজন নারী ৪৪ বছর, এবং যে মহিলাটি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ একজন নারী, যিনি তার বক্তব্যের এবং কাজকর্মের শুরুতেই আল্লাহর নাম ছাড়া তিনি কাজ শুরু করতেন না, এবং তার নেতৃত্ব আজকে সুবেদিত, সারা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত ছিল, অত্যন্ত জনপ্রিয় ছিলেন সেই নেত্রী। তার নাম বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে এদেশের জনগণ, কোটি কোটি জনগণ বিএনপিকে বারবার ক্ষমতায় নিয়ে এসছে, সমর্থন জানিয়েছে। তাহলে আজকে আপনারা নারীদের নিয়ে, নারীদের সম্পর্কে, তাদেরকে দিয়ে আপনারা ভোট চাওয়াচ্ছেন এবং তাদের কাছ থেকে ভোট চাচ্ছেন, আপনাদের নিজেদের মধ্যেই গলদ রয়েছে। আপনারা যদি কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা, তার কিছু প্রমাণ রয়েছে। কারণ আপনারা তাদের পরিপূর্ণ বিকাশ আপনারা চান না, তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না, তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক, এইটা আপনারা চান না। এখন ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আসছে। আর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এহেন শব্দ, বাজে শব্দ নেই, ইতর শ্রেণীর শব্দ নেই, যেটা আপনারা ব্যবহার করছেন না। এখানে একটা চিঠি, এই যে আমার পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নাহরিন ইসলাম, ওনার নাম, তাকে একটি চিঠি পাঠানো হয়েছে, গোপন চিঠি, এবং চিঠিটার বক্তব্য, ভাষা আমি ২-৩ বার পড়েছি। এটা আমার কাছে মনে হয়েছে পাহাড়ের গুহা থেকে সাধারণত দস্যুরা অথবা জঙ্গিরা এই ধরনের চিঠি পাঠায় সমাজের নানা শ্রেণীর মানুষ, যাদেরকে তারা শত্রু মনে করে। বোন, নামটা ভুল লিখেছে, নাহরিন ইসলাম হবে, নাহিরুল ইসলাম লিখেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে আপনার কাছে দেশ ও জাতির গঠনমূলক ভূমিকা আশা করে আপনার সর্বক্ষণের শুভাকাঙ্ক্ষী আমরা। তো শুভাকাঙ্ক্ষী আমরা হলে আপনি কে সেটা স্বাক্ষর করেননি কেন? আচ্ছা, কিন্তু করেননি এই কারণে, আমি যেটা বলেছিলাম যে এটা পাহাড়ের কোনো গুহা থেকে কোনো জঙ্গি গোষ্ঠী এ ধরনের চিঠি পাঠাতে পারে, তাদের শত্রুপক্ষ যাদেরকে মনে করে। সেটার পরবর্তীতে সে কথাটি আছে, দয়া করে কোনো ধর্ম এবং দল নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না, অন্যথায় এর দায় আপনাকে নিতে হবে। এরপর সরাসরি স্ট্রেট হুমকি তাদের বিরুদ্ধে, বিশেষ করে সেই রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি, নানা শ্রেণী পেশার মানুষ অভিযোগ করেছে, এদেশের গণতন্ত্র মানা মানুষরা অভিযোগ করে যে এরা নারী বিদ্বেষী, এরা নারীর প্রগতি এবং তাদের পরিপূর্ণ বিকাশ চায় না। এই যে লং স্ট্যান্ডিং ক্রিটিসিজম তাদের বিরুদ্ধে দেশের জনগণের পক্ষ থেকে যেটা আছে, এই চিঠিটার মাধ্যমে, এই যে আমার বাম পাশে বসে রয়েছেন অত্যন্ত শ্রদ্ধেয় একজন শিক্ষিকা, উনি কোন রাজনৈতিক দল করেন সেটা বড় বিষয় নয়, কিন্তু উনি একজন গণতন্ত্র মানা মানুষ। উনার ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে আমি জানি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গৌরবোজ্জ্বল এবং বিরচিত ভূমিকা ছিল তার। অসাধারণ সাহস নিয়ে ওই সময়, তখনও তো হাসিনার পতন হয়নি, সেই সময় কথা বলা একজন মানুষ নাহিরিন ইসলাম, অধ্যাপিকা নাহিরিন ইসলাম, তাকে এই চিঠিটা পাঠানো হচ্ছে, যে চিঠিটা সাধারণত দস্যুরা দেয় ডাকাতি করার আগে, যে চিঠিটা জঙ্গি গোষ্ঠী দেয় তার প্রতিপক্ষকে হুমকি দেওয়ার জন্য, সেই চিঠিটাই পাঠানো হয়েছে। শুধু তাই নয় বন্ধুরা আমার, এখানে আমার পাশে বসে আছেন, রাজশাহী থেকে এসছেন, নির্যাতিত জামাত শিবিরের দ্বারা আমাদের এক বোন। আমার পাশে বসে আছে খাদিজাতুল কোবরা, সে এই বট বাহিনী এদের দ্বারা কিভাবে নিপীড়িত হয়েছে, সে শুধুমাত্র একটি ছাত্র সংগঠনকে সাথে ছাত্র সমর্থন করে, জড়িত। শুধু এইটার কারণে যে একটি ছাত্র, আমরা ছাত্র রাজনীতি করেছি, আমাদের পরিচয় তো ছাত্র রাজনীতি থেকে। আমরা জীবনে কোনো দিন মানে প্রতিপক্ষের বিরুদ্ধে যে একটা বাজে কথা বলতে হয়, অশ্লীল কথা বলতে হয়, এটা শিখিনি। আমাদের শিক্ষকরাও শেখায়নি, আমাদের পারিবারিক শিক্ষাও হচ্ছে তাই। তোমাকে যে যাই বলুক, তুমি কখনো মাত্রার বাইরে গিয়ে কথা বলবে না। কিন্তু তাদেরকে কি শেখানো হচ্ছে? এটা কি ইসলাম? ইসলাম তো সবচেয়ে সিভিলাইজড একটা ধর্ম। এখানে বেইনসাফির বিরুদ্ধে কথা বলা হয়েছে, এখানে অশ্লীলতার বিরুদ্ধে কথা বলা হয়েছে, এখানে মানে সমস্ত ধরনের অসুন্দর অকল্যাণের বিরুদ্ধে এই মহান ধর্ম ইসলামে কথা বলা হয়েছে। আর সেই ধর্মের নাম ভাঙিয়ে রাজনীতি করতে গিয়ে যে অশ্লীল গালিগালাজ করা হয়েছে আমাদের বোনদেরকে, এবং তারা যে সবাই বিএনপির সাথে জড়িত তা নয়, তারা আপনি সাধারণ ছাত্রী, হয়তো বিএনপিকে, ছাত্রদলকে অথবা ধানের শীষকে সমর্থন করে। এই কারণেই একটা তৈরি হয়েছে কি বট বাহিনী, আর আরেকটা হচ্ছে মবার। এরা সমাজকে এক ভয়ঙ্কর অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।